আমি জয়িশা আহমেদ পাঠ করছি স্যার আর্থার কোনান ডয়েলের লেখা দি অ্যাডভেঞ্চার অব দি মেজারিন স্টোন, যার বাংলা নাম হীরক রহস্য। একটা মামলার মধ্যে আটকে রয়েছেন শার্লক হোমস। তার শরীরের যা অবস্থা একেবারেই ভালো নয়। দিনের পর দিন রোগা হয়ে যাচ্ছেন। খাওয়া দাওয়া একরকম ছেড়েই দিয়েছেন। ডক্টর ওয়াটসন জিজ্ঞেস করেছিলেন, খাবেন কখন? তাতে তিনি বলেছিলেন, পরশু 7:30টায়। বিলি হল হোমসের ছোকরা চাকর, খুব চালাক আর চটপটে। হোমসের জীবনের একাকিত্বের ফাঁক অনেকটা ভরাট করেছে বিলি। বিলি ডক্টর ওয়াটসনকে বলল, কাকে যেন ধরার চেষ্টা করছেন। পরশু বেরিয়েছিলেন জনমজুর সেজে, যেন কাজ খুঁজছেন, আর আজ বেরিয়েছিলেন এক বুড়ির সাজে। ডক্টর ওয়াটসন বিলিকে বললেন, আচ্ছা, মামলাটা কি বলতে পারো? বিলি গলার স্বর নিচু করে চটপট উত্তর দিল, স্যার, আপনাকে বলতে আপত্তি নেই, তবে দেখবেন আর কেউ যেন জানতে না পারে। এ হল মুকুটের হীরের সেই মামলা। আঁতকে উঠলেন ওয়াটসন। বললেন, বলো কি, সেই কোটি টাকার চুরির মামলা? বিলি বলল, আজ্ঞে হ্যাঁ, যেমন করেই হোক আদায় করতেই হবে। এ ব্যাপারে স্যার স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, এমনকি প্রধানমন্ত্রীও নিজে এসেছিলেন। ওই সোফাতেই বসেছিলেন দুইজন। সুন্দর করে ওদের সঙ্গে কথা বলেছিলেন মিস্টার হোমস। ওরা দুজন তার কথায় কিছুক্ষণের মধ্যেই শান্ত হয়েছিলেন। মিস্টার হোমস বলেছিলেন তিনি যতটা পারবেন করবেন। ওয়াটসন বললেন, আচ্ছা বিলি, জানালায় ওই পর্দাটা কেন? বিলি বলল, 3 দিন হলো মিস্টার হোমস ওটা ওখানে লাগিয়েছেন। জানেন, একটা খুব মজার জিনিস ওটার পেছনে আছে। এই বলে বিলি গিয়ে জানালার পর্দাটা একটু সরিয়ে দিল। নিদারুণ বিস্ময়ের একটা শব্দ ডক্টর ওয়াটসনের মুখ দিয়ে বেরিয়ে এলো। তার বন্ধুটির মূর্তি সেখানে, পরনে ড্রেসিং গাউন, মুখটার 3 ভাগ জানালার দিকে আর নিচের দিকে নামানো, কোনো অদৃশ্য বই পড়তে ব্যস্ত, আর শরীরটা ইজি চেয়ারের মধ্যে ডুবানো। মাথাটা খুলে নিয়ে বিলি বলল, এটা আমরা মাঝে মধ্যে এদিক ওদিক ফিরিয়ে দেই স্যার, যাতে অস্বাভাবিক মনে না হয়। জানালার পর্দা বন্ধ না থাকলে হাত দিতে সাহস করি না, কারণ জানালার শার্সি খোলা থাকলে রাস্তার ওপার থেকে দেখা যায়। ওয়াটসন বললেন, এমন একটা ব্যাপার আমরা আগেও করেছিলাম। বিলি বলল, সেটা হয়তো আমি আসবার আগে। জানালার পর্দা সরিয়ে বিলি মুখ বাড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে বলল, জানেন, ওদিক থেকে আমাদের উপর লক্ষ্য রাখা হয়। ওই যে একজনকে দেখা যাচ্ছে, দেখুন না। ডক্টর ওয়াটসন এক পা এগিয়েছেন। এমন সময় শোবার ঘরের দরজাটা খুলে গেল। হোমসের সুদীর্ঘ ছিপছিপে শরীর দেখা গেল সেখানে। মুখটা ফ্যাকাশে আর লম্বা হলেও পদক্ষেপ আর ভাবভঙ্গি সেই আগের মতোই চটপটে দেখা গেল। এক লাফে জানালাটার কাছে গিয়ে সঙ্গে সঙ্গে শার্সি বন্ধ করে দিলেন। বললেন, ওটায় হাত দিও না বিলি। জানো, এই মুহূর্তেই তুমি ভয়ঙ্কর বিপদে পড়েছিলে, মারা পর্যন্ত যেতে পারতে। এবং আপাতত আমার তোমাকে না হলে চলে না। আর ওয়াটসন, বড় ভালো লাগছে আবার তোমাকে দেখে, কিন্তু বড় সংকটজনক মুহূর্তে তুমি এসেছ। ওয়াটসন বললেন, তাই তো শুনছি। হোমস বিলিকে বললেন, তুমি যাও। বিলি চলে যেতেই বললেন, বিলি ছেলেটিকে নিয়ে মহা সমস্যা, বুঝলে? এতটা বিপদের মুখে ওকে ঠেলে দেয়া কি আমার পক্ষে যুক্তিসঙ্গত, বলো তো? ওয়াটসন বললেন, কিন্তু বিপদটা কিসের? হোমস গাঢ় স্বরে উত্তর দিলেন, আকস্মিক মৃত্যুর। আজই সন্ধ্যায় একটা কিছু ঘটে যাবে বলে মনে হচ্ছে। ওয়াটসনের প্রশ্ন, কি সেটা? হোমস বললেন, খুন হয়ে যাওয়া। ওয়াটসন বললেন, ধ্যাৎ, তুমি ঠাট্টা করছো। হোমস বললেন, রসিকতা বোধ আমার অত্যন্ত সীমিত, কিন্তু তাহলেও এর থেকে ভালো রসিকতা আমি করতে পারি। যাই হোক, এর মধ্যে তো একটু আরাম করা যাক, কি বলো? বলো, মদ চলবে? সিগারেট টিগারেটগুলোও সব যথাস্থানেই পাবে। তোমার অভ্যস্ত আরাম চেয়ারে বসো, আবার দেখি তোমায়। আশা করি আমার পাইপটাকে আর বাজে তামাককে তুমি ঘৃণা করতে শুরু করনি। কি জানো, খাদ্যের বদলে আজকাল এই বস্তুই সেবন করছি আমি। ওয়াটসন বললেন, কেন, খাচ্ছ না কেন? হোমস গম্ভীর স্বরে বললেন, মানে উপোস করলে বুদ্ধিবৃত্তিগুলো প্রচুর তীক্ষ্ণতা লাভ করে। কেন ওয়াটসন, ডাক্তার হিসেবে তুমি নিশ্চয়ই মানবে, খাদ্য হজমের ফলে রক্ত সরবরাহে যেটুকু সাশ্রয় হয়, ঠিক ততটাই মগজের লোকসান হয়। আমি মানুষটা আর নিছক মগজ ছাড়া আর কি? আমার বাকিটা বলতে গেলে বাহুল্য। সুতরাং আমার ভাবনা একমাত্র আমার মগজকে নিয়ে। কিন্তু বিপদের কথা কি যেন বলছিলে? ওয়াটসনের কৌতূহল। হ্যাঁ, হোমস উত্তেজিত হয়ে বললেন,
এবং পরিণতি যদি তাই হয়, তাই খুনির নাম আর ঠিকানা তোমায় জানিয়ে দিচ্ছি। সেটা স্কটল্যান্ড ইয়ার্ডে জানিয়ে দিও। নামটা হলো সিলভিয়া, কাউন্ট নেটেগ্রো সিলভিয়াস। ঠিকানাটা লিখে রাখো, 136 মুরসাইড গার্ডেন্স, NW। লিখলে? ওয়াটসনের সরল মুখে দুশ্চিন্তার রেখা ফুটে উঠল। তিনি ভালো করেই বুঝতে পারলেন কি সাংঘাতিক বিপদের ঝুঁকি হোমস নিয়েছেন। মানে হোমস যা বলেছেন তা আসল ভয়ের থেকে বরং কম করেই বলেছেন, এতটুকু বাড়িয়ে বলছেন না। করিতকর্মা মানুষ ওয়াটসন সঙ্গে সঙ্গে সজাগ হয়ে উঠলেন। বললেন, আমায় কাজে লাগাতে পারো হোমস। 2-1 দিনের জন্য আপাতত আমার হাত খালি। হোমসের উত্তর, একজন অতি ব্যস্ত ডাক্তারের চিহ্ন তোমার মধ্যে অত্যন্ত স্পষ্ট। ওয়াটসনের চটপটে জবাব, না মানে তেমন জরুরি কাজ কিছু হাতে নেই আর কি। তা লোকটাকে কি পাকড়াও করতে পারো না? হ্যাঁ ওয়াটসন, পারি, আর সেটাই হচ্ছে মুশকিল, হোমস বললেন। সঙ্গে সঙ্গে ওয়াটসনের জবাব, তাই যদি পারো তাহলে করছো না কেন? হোমস বললেন, আমি জানি না হিরেটা কোথায়। ও, বিলি বলছিল বটে, সেই মুকুটের হারানো হিরে। ওয়াটসনের কৌতূহল। হ্যাঁ হ্যাঁ, হোমস বললেন, সেই মস্ত ম্যাজারিন হিরেটা। জাল আমি ফেলেছি, মাছকে জালে আটকেছি, কিন্তু হিরেটা পাইনি। তাই তাদের ধরে আর লাভ কি? অবশ্য তাদের ধরলে অনেকের উপকার হবে, কিন্তু আপাতত তো সেটা আমার কাজ নয়। আমি চাই হিরেটা। আর ওই কাউন্ট সিলভিয়াসই বুঝি তোমার সেই মাছ? ওয়াটসনের প্রশ্ন। হোমস বললেন, আজ সারাটা সকাল আমি তার পায়ে পায়ে ঘুরেছি। বৃদ্ধার সাজে তুমি আমায় আগেও দেখেছ ওয়াটসন। আজ সকালে আমার ছদ্মবেশ হয়েছিল আরও নিখুঁত। ছাতাটা ফেলে দিয়েছিলাম। সিলভিয়াস সেই ছাতাটা আমাকে তুলে দিয়েছিলেন। বলেছিলেন, যদি কিছু মনে না করেন মাদাম, তুলে দিচ্ছি ছাতাটা। উচ্চারণটা খানিকটা ইতালীয় ধরনের। মিনোরিজের স্ট্রবেঞ্জির কারখানা পর্যন্ত গিয়েছিলাম তার পিছু নিয়ে। এয়ারগান তৈরি করে ওরা, চমৎকার তাদের কাজ। এবং আমার ধারণা এখন ওটা আমাদের উল্টো দিকের বাড়িটায় আছে। মূর্তিটা দেখেছ নিশ্চয়ই, বিলি দেখিয়ে থাকবে সম্ভবত। মনে রেখো, যে কোনো মুহূর্তে ওই মূর্তির সুন্দর মাথা ভেদ করে একটা গুলি বেরিয়ে যেতে পারে। হঠাৎ ট্রের উপর একটা কার্ড নিয়ে বিলি হাজির হলো। ভ্রু কপালে তুলে এমনভাবে হোমস সেটার দিকে তাকালেন যেন খুব মজা পেয়েছেন। মুখে বললেন, স্বয়ং এসেছেন ভদ্রলোক। এতটা কিন্তু আমি একেবারেই আশা করতে পারিনি ওয়াটসন। স্নায়ুর উপর অসাধারণ দখল ভদ্রলোকের। হিংস্র জন্তু শিকারে ওর সুনামের কথা তুমি নিশ্চয়ই শুনে থাকবে, এবং তার উপর আবার যদি আমাকেও তার শিকারের তালিকাভুক্ত করতে পারেন, তো শিকারী জীবনের পরিণতি লাভ করবেন ভদ্রলোক। ও নিজে আসাতে প্রমাণ হচ্ছে যে আমি যে পিছু নিয়ে খুব কাছাকাছি থাকছি এ তিনি জানতে পেরেছেন। ওয়াটসন বললেন, পুলিশে খবর দাও বন্ধু। হোমস গম্ভীর স্বরে বললেন, হয়তো দেব, কিন্তু এই মুহূর্তে নয়। সাবধানে জানালা দিয়ে মুখ বাড়িয়ে লক্ষ্য করো তো দেখি কেউ রাস্তায় ঘোরাঘুরি করছে কিনা। পর্দার একপাশে গিয়ে ওয়াটসন সন্তর্পণে তাকালেন চারদিকে। ফিসফিস করে বললেন, হ্যাঁ, একটা গুন্ডা ধরনের লোককে দরজার কাছে পায়চারি করতে দেখছি। ওই তাহলে স্যাম মার্টন, ওর একান্ত বিশ্বস্ত অল্প বুদ্ধির লোকটা। কোথায় এই ভদ্রলোক বিলি? এক নিঃশ্বাসে বলে গেলেন হোমস। বিলি বলল, বাইরের ঘরে স্যার। হোমস বিলিকে নির্দেশ দিল, ঘণ্টা বাজালে তখন ওকে নিয়ে আসবে। ওয়াটসন দেরি করলেন যতক্ষণ না দরজাটা বন্ধ হলো। তারপর অত্যন্ত ব্যগ্রভাবে বন্ধুর দিকে তাকালেন। বললেন, দেখো হোমস, লোকটা বেপরোয়া, কোনো কিছু মানবে না। কে জানে, তোমায় হত্যা করবে বলেই হয়তো এসেছে। আমি বলি কি, আমি এখন তোমার সঙ্গেই থাকব। হোমস আপত্তি জানিয়ে বললেন, কখনো না, খুব অসুবিধা হবে তাহলে। তার চেয়ে শোনো। কলাইন খচখচ করে লিখে ওয়াটসনের হাতে দিয়ে বললেন, এই চিঠিটা নিয়ে তুমি স্কটল্যান্ড ইয়ার্ডে চলে যাও। একটা গাড়ি ভাড়া করে সিআইডি ইউঘালকে দেবে। একেবারে পুলিশ নিয়ে আসবে সঙ্গে করে। তারপর যাবে কোথায় বাছাধন। ওয়াটসন চলে গেলেন কর্তব্য পালন করতে। হোমস এবার নিজের মনে বলতে লাগলেন, এর মধ্যে আমি নিশ্চয়ই হিরেটা আবিষ্কার করার সময় পাব। এবার ঘণ্টাটায় হাত দিলেন তিনি। নিজে মনে মনে স্থির করে নিলেন, শোবার ঘরের মধ্য দিয়েই তিনি যাবেন। এই দ্বিতীয় পথটা খুবই গুরুত্বপূর্ণ। হোমস চান তিনি যেন সিলভিয়াসকে আগে দেখতে পান, সে তাকে দেখে ফেলার আগেই। বিলি একটু পরে কর্নেল সিলভিয়াসকে নিয়ে গিয়ে বসালো। কেউ ছিল না সেখানে।
বিখ্যাত শিকারিটি বিশাল দেহ, আলকাত্রার মতো কালো গায়ের রং, সজারুর মতো গোঁফ, বাজ পাখির ঠোঁটের মতো লম্বা বাঁকানো নাক। ভদ্রলোক অত্যন্ত সুসজ্জিত, রংচঙে নেকটাই আর ঝলমলে নেকটাইয়ের পিন, ঝকমকে আংটি দেখে মনে হয় যেন একটু বাড়াবাড়ি হচ্ছে। দরজাটা বন্ধ হতে তিনি অত্যন্ত তীক্ষ্ণ ও সচকিত দৃষ্টিতে এমনভাবে তাকাতে লাগলেন যেন প্রতি পদক্ষেপেই কোনো ফাঁদে পা দিতে চলেছেন তিনি। হঠাৎ জানালার কাছে চেয়ারের উপর অভিব্যক্তিহীন মাথাটা আর ড্রেসিং গাউনের উপর তার চোখ পড়ল। মুখে একটা ঝিলিক খেলে গেল তার। আরও একবার চারদিকে ভালো করে তাকিয়ে দেখে নিলেন তিনি কোনো সাক্ষী আছে কিনা। তারপর পায়ের আঙুলে ভর করে দাঁড়িয়ে মোটা একটা বেত তুলে নির্বাক মূর্তিটার দিকে এগিয়ে গেলেন। মূর্তিটাকে আঘাত করবার জন্য যেই না হাতের বেতটা তুলেছেন, ঠিক সেই মুহূর্তেই নিরুত্তাপ শ্লেষ মিশ্রিত একটা কণ্ঠস্বর শোবার ঘরের দরজা দিয়ে বলে উঠল, ভাঙবেন না কাউন্ট, ভাঙবেন না ওটা। মুহূর্তের জন্যে সিলভিয়াস থমকে গেলেও পর মুহূর্তেই কাউন্ট সিলভিয়াস আবার বেতটা উদ্যত করলেন, যেন মূর্তিটাকে ছেড়ে আসল লোকটিকেই আক্রমণ করতে চান তিনি। কিন্তু হোমসের ধূসর স্থির দৃষ্টি আর বিদ্রূপের হাসির মধ্যে এমন কিছু ছিল যার ফলে তার হাত থেমে গেল। হাসতে হাসতেই হোমস বললেন, পাশের ওই টেবিলে হ্যাটটা আর বেতটা রাখুন। কাউন্ট সিলভিয়াস মন্ত্রচালিতের মতো তাই করল। হোমস বললেন, বেশ, বসুন এবার। রিভলভারটাও রেখে দেবেন নাকি? বেশ, ঠিক আছে, ইচ্ছে করলে ওর উপরেই বসতে পারেন। হ্যাঁ, ভালো কথা। আপনি আজ খুব ভালো সময়ই এসেছেন, কারণ আপনার সঙ্গে আমার কতকগুলি জরুরি কথা আছে। কাউন্ট সিলভিয়াস আতঙ্কিত চোখে হোমসের দিকে ভালো করে তাকিয়ে নিচ্ছিলেন। তিনি কর্কশ্বরে বললেন, আমারও কয়েকটা কথা বলবার আছে, আর সেজন্যই আমি এসেছি। অস্বীকার করব না, আমি আপনাকে তখন মারতেই উদ্যত হয়েছিলাম। টেবিলের ধারে বসে পা দুলিয়ে দুলিয়ে হোমস বললেন, আমি তো জানতাম অমন একটা মতলব নিয়েই আপনি এসেছেন, কিন্তু এই ব্যক্তিগত আক্রোশের কারণটা কি? কাউন্ট তীক্ষ্ণস্বরে বললেন, আপনি আমায় বিরক্ত করছেন নিজের সীমা লঙ্ঘন করে। আপনি আপনার চরকে আমার পেছনে লাগিয়েছেন। ক্ষোভে ফেটে পড়লেন সিলভিয়াস। হোমস অবাক হওয়ার ভান করে বললেন, আমার চর? না, কক্ষনো না। কাউন্ট রেগে গিয়ে বললেন, ন্যাকামো ছাড়ুন। হোমস সবিনয়ে বললেন, একটা কথা আপনাকে বলা দরকার কাউন্ট সিলভিয়াস। আমার চরের ব্যাপারে আপনি যা শুনেছেন তা ঠিক নয়। এ কথায় কাউন্ট মসৃণ হাসি হেসে বললেন, দেখুন, আপনার মতো অন্যদেরও পর্যবেক্ষণ শক্তি থাকতে পারে। কাল এসেছিল একজন শিকারী, আর আজ একটা বুড়ি। সারাটা দিন তারা আমায় চোখে চোখে রেখেছে। সত্যি বলতে কি কাউন্ট, আপনি কিন্তু এক কথায় পরোক্ষভাবে আমারই প্রশংসা করলেন। মানে আপনি আমার ছদ্মবেশগুলোরই প্রশংসা করে বসলেন। কাঁধে ঝাঁকুনি দিয়ে হোমস বললেন, ওই দেখুন সেই ছাতাটা, যেটা আপনি অমন ভদ্রভাবে আমার হাতে তুলে দিয়েছিলেন। তখনও আপনার মনে কোনো সন্দেহ জাগেনি। কাউন্টের দুই চোখ আর ভ্রু ভয়ঙ্করভাবে কেঁপে কেঁপে উঠতে লাগল। কাউন্ট ভগ্নস্বরে বলল, আপনি যা বলেছেন তাতে ব্যাপারটা তো আরও বিশ্রী হল। লোক না লাগিয়ে আপনি নিজেই আমার পিছু নিয়েছেন, আর নিজেই সেটা স্বীকার করছেন তো? কেন শুনি? হোমস মুচকি হেসে বললেন, কারণ আছে কাউন্ট সিলভিয়াস। ওই হলদে হিরেটা আমার চাই যে, আর আপনি ভালোভাবেই জানেন কেন আমি আপনার পিছু নিয়েছি। আর আপনার আজ এখানে আসার কারণ হলো আপনি জানতে এসেছেন এ ব্যাপারে আমি কতটা জেনেছি, এবং সেটা বুঝে আমাকে আমার পথ থেকে সরিয়ে ফেলার প্রয়োজনীয়তাটা হিসাব করে নেওয়া। অবশ্য আপনার এসব খুবই প্রয়োজন, কারণ এ ব্যাপারে সবকিছুই আমার জানা আছে, কেবল একটা ছাড়া। বটে, তাই নাকি? তা শুনি সেই অজানা ব্যাপারটা কি? কাউন্ট পাল্টা প্রশ্ন করলেন। মুকুটের হিরেটা কোথায়? কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন হোমস। তীক্ষ্ণ দৃষ্টিতে কাউন্ট তাকালেন হোমসের দিকে। বললেন, ও, জানতে চান বুঝি সেটা? তা আমি কি করে বলবো শুনি? হোমস দাঁতে দাঁত চেপে বললেন, পারবেন বলতে, এবং বলবেনও একটু পরেই। তা আপনি আমাকে ধোঁকা দিতে পারবেন না কাউন্ট সিলভিয়াস। আপনার মনের একেবারে ভিতরটা পর্যন্ত আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। কাউন্ট এবার ব্যঙ্গভাবে বলল, তবে তো আপনি জানেনই হিরেটা কোথায় আছে। এ কথায় মজা পেয়ে হোমস হাততালি দিয়ে উঠলেন। কাউন্টের দিকে আঙুলি নির্দেশ করে বললেন, তবে তো আপনি স্বীকার করলেন যে আপনি জানেন। না, আমি স্বীকার করিনি। কাউন্ট গর্জন করে উঠল। এবার যে দৃষ্টিতে হোমস কাউন্টের দিকে তাকাচ্ছিলেন তা যেন নিপুণ দাবা খেলোয়াড়দের দৃষ্টি।
কোনো মোক্ষম চাল দেবার সময় হোমস এমনভাবে তাকান। হঠাৎ ড্রয়ার খুলে হোমস একটা নোটবুক বার করলেন। বললেন, জানেন এই নোটবুকে কি আছে? কাউন্ট বোকার মতো বললেন, না। হোমসের সদম্ভ উত্তর, আছেন আপনি। ভাবছেন কি? আজ্ঞে হ্যাঁ, আপনি। কেবল আপনাকে নিয়েই এটা। আপনার জঘন্য ও বেপরোয়া জীবনের সমস্ত কিছুই এতে আছে। এতে আছে বুড়ি হেরল্ডের মৃত্যু রহস্য, যিনি আপনাকে ব্লাউমার এস্টেট দিয়ে যান, যেটা আপনি অতি স্বল্প সময়ের মধ্যেই জুয়া খেলে উড়িয়ে দেন। সিলভিয়াস ব্যঙ্গ স্বরে বললেন, স্বপ্ন দেখছেন আপনি। হোমস বলেই চললেন, তাছাড়া আছে মিস ওয়ারেন্ডারের সম্পূর্ণ জীবন কাহিনী। সিলভিয়াস গর্জন করে বললেন, একেবারে বাজে বকছেন আপনি। ও ব্যাপারে আপনি কিছুই প্রমাণ করতে পারবেন না। হোমস এবার মুচকি হেসে বললেন, 1892 খ্রিস্টাব্দের 13 ফেব্রুয়ারি রিভিরিয়ার ডিলাক্স ট্রেনে ডাকাতির কথা ভুলে যাননি নিশ্চয়ই কাউন্ট? আর ওই বছরেই ক্রেডিট লিওনাইয়ের জাল চেকের খবরও ওখানেই ভুল করলেন। তাহলে তো অন্যগুলোও সব ঠিক, কেমন? কাউন্ট, আপনি তো তাস খেলেন। যখন দেখেন প্রতিপক্ষই সমস্ত তুরুপের তাসগুলো পেয়ে গেছে, তখন কি তাস ফেলে দিয়ে সময় বাঁচানোই উচিত নয়? এবার কাউন্টের প্রশ্ন, আপনি যে হিরে খোঁজ করছেন তার সঙ্গে এসবের সম্বন্ধটা কি শুনি? হোমস চিবিয়ে চিবিয়ে বললেন, ধীরে কাউন্ট, ধীরে। কৌতূহলটা একটু দমন করুন। শুধু মনে রাখুন, যা কিছু এখানে আছে সবই আপনার বিরুদ্ধে। আর সব কিছুর ওপরে ওই মুকুটের হীরের মামলায় আপনার ওই লড়িয়ে গুন্ডাটার বিরুদ্ধে পরিষ্কার প্রমাণ আছে। কিছু একটা বলতে যাচ্ছিলেন সিলভিয়াস। তাকে বলতে না দিয়ে হোমস বলতে লাগলেন, যে গাড়িতে করে আপনি হোয়াইট হলে গিয়েছিলেন আর যে গাড়িতে করে সেখান থেকে এসেছিলেন, সেই গাড়ির গাড়োয়ানকেই আমি পেয়েছি। উর্দি পরা যে দারোয়ান আপনাকে ঘটনাস্থলের কাছে দেখেছিল তাকেও পেয়েছি। পেয়েছি আইকি স্যান্ডার্সকেও, যে আপনার হয়ে কাজ করতে রাজি হয়নি, এবং আইকি এসব স্বীকারও করেছে। আর আপনার কোনো আশাই নেই কর্নেল। কর্নেলের কপালের শিরাগুলো রাগে ফুলে ফুলে উঠতে লাগল। বিশাল দুটো হাত চেপে ধরে তিনি ভাবাবেগ ও উত্তেজনা দমন করতে চেষ্টা করতে লাগলেন। কথা বেরুচ্ছিল না তার মুখ দিয়ে। কোনো কিছু গুছিয়ে বলতে পারছিলেন না তিনি। বুদ্ধিটা আর কাজ করছিল না তার। হোমস আরও চেপে ধরে বললেন, এই হলো আমার হাত, টেবিলের উপর রেখেছি। একটা তাসেরই কেবল অভাব, রাজার, অর্থাৎ হীরের। সেটা কোথায় আছে আমার জানা নেই। সে আপনি কোনোদিনই জানতে পারবেন না হোমস, কর্নেল গলা ঝেড়ে আত্মবিশ্বাসের সঙ্গে বললেন। হোমস শ্লেষ মিশ্রিত স্বরে বললেন, পরিস্থিতিটা একটু উপলব্ধি করতেই হচ্ছে এবার কাউন্ট। 20-20টা বছরের জন্য আপনি জেল খাটতে চলেছেন, স্যাম মার্টনও। সুতরাং হিরেটা তো আপনার কোনো কাজেই আসবে না। কিন্তু যদি হিরেটা দিয়ে দেন তো এই গুরুতর অপরাধও মিটমাট করে নেওয়া যেতে পারে। আপনাকে বা স্যামকে আমাদের কোনো দরকার নেই। আমাদের দরকার হিরেটা। ওটা ভালোই ভালোই দিয়ে দিলে আমার তরফ থেকে আর কোনো উচ্চবাচ্যই হবে না, যতদিন না আপনি আবার নতুন করে কোনো অপরাধে জড়িয়ে পড়ছেন। কিন্তু এর পরেও যদি আবার আপনার পদস্খলন হয়, তাহলেই কিন্তু আপনার খেলা শেষ করে দেব। তবে আপাতত আমার কাজ হলো হিরেটা উদ্ধার করা, আপনাকে গ্রেপ্তার করা নয়। ঘণ্টা বাজালেন হোমস। ঘণ্টার শব্দ শুনে বিলি এসে হাজির হল। হোমস বললেন, আমার মনে হয় কাউন্ট, আপনার চামচে স্যামও এই আলোচনায় যোগ দিতে পারে, কারণ তার স্বার্থটাও তো এর সঙ্গে জড়িত। বিলি, বাড়ির দরজার কাছে গিয়ে দেখো একটা খুব লম্বা চওড়া বিশ্রী দেখতে লোক দাঁড়িয়ে আছে। তাকে ভেতরে আসতে বলো। ওর সঙ্গে রুক্ষ ব্যবহার করো না। বলো গিয়ে কর্নেল সিলভিয়াস তাকে ডাকছেন, নিশ্চয়ই তাহলে আসবে। অনুসন্ধিৎসু কর্নেল বললেন, কি করতে চান আপনি এখন? হোমস হাসতে হাসতে বললেন, আমার বন্ধু ওয়াটসন কিছুক্ষণ আগে আমার সঙ্গে ছিল। তাকে বলেছিলাম একটা হাঙর আর একটা ছোট মাছ একসঙ্গে আমার জালে পড়েছে। জাল টানতেই এখন দুটোই একসঙ্গে উঠে আসছে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন কাউন্ট। তার হাত পেছন দিকে চলে গেল, আর হোমসের ড্রেসিং গাউনে একটা বস্তু দেখা গেল অর্ধেকটা বেরিয়ে রয়েছে। শক্ত ও দীর্ঘ হয়ে উঠলেন হোমস। দাঁতে দাঁত চেপে শান্ত স্বরে বললেন, রিভলভারে আঙুল দিয়ে কোনো লাভ হবে না বন্ধু। ভালো করেই আপনি জানেন, যদিবা আপনাকে সেই সুযোগ দেইও, তাহলেও আপনি ব্যবহার করতে সাহস করবেন না। ভারী নোংরা জিনিস। তার চেয়ে বরং আপনার এয়ার গানই ভালো, বুঝলেন? এই যে আপনার সহকর্মীর মৃদু পায়ের শব্দ শোনা যাচ্ছে।
মার্টন এসে পৌঁছতেই হোমস তাকে স্বাগত জানিয়ে বললেন, কেমন মার্টন, ভালো তো? রাস্তার ওখানটা মোটেই আরামের জায়গা নয়, তাই না? বক্সিং লড়িয়েটা বিপুলাকায় এক তরুণ, মুখ দেখে মনে হয় বোকা আর একগুঁয়ে। আড়ষ্টভাবে সে দাঁড়িয়ে রইল দরজার কাছে আর হতভম্বের মতো তাকাতে লাগলো এদিকে ওদিকে। সে ভেবে পাচ্ছিল না কিভাবে এর মোকাবেলা করবে। সাহায্যের জন্য সে তাকালো তার বিচক্ষণ সঙ্গীটির দিকে। হেড়ে গলায় সে বলল, ব্যাপারটা কি কাউন্ট? কি চায় এই লোকটা? কাউন্ট কাঁধ ঝাঁকালেন। হোমস উত্তর দিয়ে বললেন, এক কথায় বলতে গেলে বলতে হয় মার্টন, খেল খতম। বক্সিং লড়িয়ে মার্টন তবুও তার সঙ্গীকেই প্রশ্ন করল, লোকটা কি ঠাট্টা করতে চাইছে কাউন্ট? ঠিক ঠাট্টার মেজাজ আমার এখন নয়। হোমস বললেন, সেটা আমিও মনে করি, এবং আমিও তোমাকে জোর দিয়েই বলছি, যত সময় যাবে ঠাট্টার এই ধারণাটা তোমার ততই কমে আসতে থাকবে। শুনুন কাউন্ট, আমি কাজের লোক, নষ্ট করবার মতো সময় আমার নেই। ওই শয়নকক্ষে আমি চললাম। আমার অনুপস্থিতিতে সহজভাবে বন্ধুর সাথে কথা বলতে পারবেন। বন্ধুটিকে আমার কথার অর্থটা বুঝিয়ে বলতে পারবেন। 5 মিনিট আপনারা আলোচনা করে নিন, আর আমি নিজে এসে আপনাদের সিদ্ধান্ত জেনে যাব। আর এই সময়টা আমি শয়নকক্ষে হফম্যান বার্কারোলের সুরটা তুলবার চেষ্টা করি। কেমন? ঠিক করুন, আপনাকে নেব নাকি হিরেটাকে নেব। হোমস বাইরে বেরিয়ে যেতে যেতে ঘরের কোণের থেকে বেহালাটা তুলে নিলেন। 2-1 মিনিট পরেই হোমসের শয়নকক্ষ থেকে সেই পাগল করা সুরের বিলম্বিত মূর্ছনা বন্ধ দরজা দিয়ে অস্পষ্টভাবে ভেসে আসতে লাগল। সিলভিয়াস তার দিকে তাকালে মার্টন উদ্বিগ্নভাবে বলে উঠল, ব্যাপারটা কি স্যার? হিরেটার কথা ও কিছু জেনেছে নাকি? সিলভিয়াস হতাশ স্বরে বলল, আইভি স্যান্ডার্স আমাদের ফাঁসিয়েছে। এখন আমরা কি করব তাই ঠিক করতে হবে। শোনো, এই হিরেটার ব্যাপারে ও আমাদের পাকড়াতে পারে, তবে যদি বলে দেই হিরেটা কোথায়, তাহলে আর আমাদের ধরবে না। মার্টন আঁতকে উঠে বলল, কি, হিরেটা দিয়ে দেব? 1,00,000 পাউন্ডের ওই হিরে? হ্যাঁ, ওকে দিয়ে দিতে হবে, সিলভিয়াস ভগ্নস্বরে বলল। হয় দিয়ে দিতে হবে, না হয়তো জেল খাটতে হবে। মার্টন বলল, তাহলে তো ওকে খতম করে দিলেই সব ঝামেলা চুকে যায়। বোকার মতো কথা বলো না মার্টন, গুলি করলেও পালানো কঠিন হবে এখান থেকে। তাছাড়া অস্ত্রশস্ত্র নিয়ে হোমসও তৈরি। তাছাড়া যেসব সাক্ষী প্রমাণ ও সংগ্রহ করেছে তা নিশ্চয়ই ও পুলিশকে জানিয়ে রেখেছে। মার্টন মাথা চুলকে বলল, আপনার মগজে বুদ্ধি আছে, নিশ্চয়ই একটা উপায় ভেবে বার করতে পারবেন। আপনি যা বলবেন আমি তাই পালন করব। কাউন্ট নিজের বুদ্ধির তারিফ করতে করতে বললেন, ওর চেয়ে আচ্ছা আচ্ছা অনেক লোককেই আমি বোকা বানিয়েছি। তারপর ফিসফিস করে বললেন, হিরেটা আমার কাছেই আছে, লুকানো পকেটের মধ্যেই, কোথাও রেখে আসতে ভরসা পাই না। আজই হয়তো এটা ইংল্যান্ড থেকে চলে যাবে, আর রবিবারের মধ্যে আমস্টারডামে পৌঁছে 4 ভাগে ভাগ হয়ে যাবে। তবে ভ্যান সেরারের ব্যাপারটা ও এখনো জানে না। শোনো মার্টন, আর 1 মুহূর্ত সময়ও হাতে নেই। হোমসকে আমাদের ঠেকাতে হবেই। হিরেটার সন্ধান পেলেই তো ও আর আমাদের ধরবে না। তা হিরেটার একটা ভুল ঠিকানা হোমসকে দিয়ে আমরা দেশ ছাড়া হয়ে যাব। দাঁত বের করে খিকখিক করে হাসতে হাসতে মার্টন বলল, মতলবটা বেশ খাসা হয়েছে স্যার। সিলভিয়াস হঠাৎ বাজনা শুনে বিরক্ত হয়ে বলল, ধ্যাত্তেরি, কি ঘ্যান ঘেনে বাজনাটা রে বাবা, ভারী অস্বস্তিকর। ব্যাটা হোমস, হোমসকে বলবো হিরেটা লিভারপুলে আছে, আর লিভারপুলে গিয়ে যখন পাবে না ততক্ষণে ওটা 4 ভাগে ভাগ হয়ে যাবে, আর আমরা তখন নীল সমুদ্রের বুকে। এসো মার্টন, এসো এখন, চাবির গর্তের লাইটটা ছেড়ে এসে দেখো হিরেটা। মার্টন ভীতস্বরে বলল, কি সাহসে আপনি ওটা নিয়ে ঘোরেন ফেরেন ভেবে আশ্চর্য হই। সিলভিয়াস বলল, এর চেয়ে নিরাপদ জায়গা আর কোথায়? আমরা যদি এটা হোয়াইট হল থেকে নিতে পারি, তাহলে কি আর অন্য কেউ আমার ওখান থেকে নিতে পারে না? মার্টন কৌতূহলী হয়ে বলল, একটু দেখান না আমাকে। সিলভিয়াসকে চুপ করে থাকতে দেখে মার্টন বলল, আপনি কি ভাবছেন আমি ওটা নিয়ে পালাবো? দেখুন স্যার, আপনার এই ব্যবহার আমার ভালো লাগছে না। সিলভিয়াস মার্টনকে সান্ত্বনা দিয়ে বলল, আরে আরে, রাগ করছো কেন? এখন কি আমাদের ঝগড়ার সময়? ভালো করে দেখতে চাও তো এসো এখানে, এইভাবে ধরো আলোর দিকে, এই তো। মার্টন ভালো করে দেখতে লাগল। ধন্যবাদ কাউন্ট, বলেই হোমস ঠিক সেই মুহূর্তে মূর্তিটার চেয়ার থেকে 1 লাফে এসেই কেড়ে নিলেন হিরেটা। 1 হাতে সেটা নিয়ে
অন্য হাতে রিভলভারটা কাউন্টের মাথায় লক্ষ্য করে উঁচিয়ে ধরলেন। অসহ্য বিস্ময়ে দুই শয়তান পিছিয়ে গেল টলতে টলতে। ওরা সামলে ওঠার আগেই হোমস ইলেকট্রিক কলিং বেলটা টিপে দিলেন। কাউন্টের ক্রোধ আর আতঙ্ক ছাপিয়ে উঠেছে তার হতচকিত ভাব। হাঁপাতে হাঁপাতে বললেন, আপনারই জয় হলো হোমস, মূর্তিমান শয়তান আপনি। মন্থরবুদ্ধি স্যাম মার্টনের পরিস্থিতি উপলব্ধি করতে সময় লাগছিল। এখন সিঁড়িতে ভারী পায়ের শব্দ শুনে সে বলে উঠল, কিন্তু ওই হতচ্ছাড়া বেহালাটা তাহলে বাঁচছিল কি করে? হোমস মুচকি হেসে বললেন, ঠিকই বলেছ, আজকালকার গ্রামোফোন জিনিসটা এক অপূর্ব আবিষ্কার। ঝড়ের বেগে পুলিশ এসে দুজনের হাতে হাতকড়া লাগিয়ে অপরাধীদের অপেক্ষমান পুলিশ ভ্যানে তুলে দিল। পেছনের পর্দা সরিয়ে ওয়াটসন এই নতুন জয়মাল্যের জন্য অভিনন্দন জানালেন হোমসকে। শার্লক হোমস তাড়াতাড়ি বিলির হাতের কার্ড দেখে লর্ড ক্যান্টলমিয়ারকে নিয়ে আসতে বললেন। ডক্টর ওয়াটসনকে বললেন, এই হলো সেই লর্ড, অনেক উঁচু মহলে বিচরণ করেন। ভদ্রলোক বেশ ভালো, তবে বড্ড সেকেলের। ওকে নিয়ে একটু মজা করতে আমার খুব ইচ্ছে হচ্ছিল ডক্টর ওয়াটসন। ওয়াটসন কিছু বোঝার আগেই লর্ড ক্যান্টলমিয়ার শার্লক হোমসের ঘরে ঢোকেন। অত্যন্ত গম্ভীর প্রকৃতির, ঝোলা ঝুপলি, মন্থর গতি, রক্ষণশীল লোকটি ঘরে ঢুকতে ঢুকতে বিরক্তির সঙ্গে বললেন, আমি এখানে জানতে এসেছি যে কাজের দায়িত্বটা আপনি যেচে নিয়েছিলেন সেটার অবস্থা কি। হোমস তার সঙ্গে করমর্দন করে বললেন, কেমন আছেন লর্ড? এর সময় এরকম ঠান্ডা কোনোদিন পড়েনি, তবে বাড়ির ভেতরটা বেশ আরামদায়ক। আপনার ওভারকোটটা খুলতে নিশ্চয়ই আমি আপনাকে সাহায্য করতে পারি লর্ড। লর্ড ক্যান্টলমিয়ার অসম্মতি জানিয়ে বললেন, আমার প্রশ্নের আপনি উত্তর দেননি মিস্টার হোমস। হোমস বললেন, যতটা সোজা মনে করেছিলাম এখন দেখছি ততটা সোজা নয়, বড্ড জটিল। লর্ড বিদ্রূপের হাসি হাসলেন, বললেন, আমি আগেই জানতাম আপনারা নিজেদের ক্ষমতা সম্পর্কে মোটেই ওয়াকিবহাল নন। হোমসও মজা করে বললেন, আপনি ঠিকই বলেছেন স্যার, তবে কথা হচ্ছে কি, চোর যদি চুরি করে তবে তাকে সহজেই গ্রেপ্তার করে শাস্তি দেয়া যায়। চোর ছাড়া অন্য কেউ হাতালে বড্ড বিপদে পড়তে হয়, এই আর কি। অপরাধ অপরাধী, যে অপরাধ করবে তাকেই শাস্তি পেতে হবে, সে যেই হোক না কেন। তাহলে প্রথমে আপনাকেই তো গ্রেপ্তার করতে হয় লর্ড। লর্ড ক্যান্টলমিয়ার শার্লক হোমসের কথায় অপমানিত বোধ করে বললেন, রসিকতার সময় এখন নয় হোমস। শার্লক হোমস এক ছুটে ঘরের দরজা আগলে দাঁড়ায়, বলে, হিরে সমেত ঘুরে বেড়ানো কিন্তু অনেক অনেক বেশি অপরাধ লর্ড। লর্ড ক্যান্টলমিয়ার অধৈর্য হয়ে পড়ে, বেশ ধমকের সঙ্গে শার্লককে পথ ছাড়তে বলেন। শার্লক হোমস আগের মতো মরিয়া হয়ে বলেন, আপনার ওভারকোটের ডান পকেটে হাত দিয়ে দেখুন না লর্ড, তখনই বুঝতে পারবেন আমি সত্যি বলছি কিনা। বৃদ্ধ লর্ড ক্যান্টলমিয়ার ডান পকেটে হাত দিয়ে স্তম্ভিত হন। নিজের পকেট থেকে হিরেটা বের করে বলেন, আরে এই তো সেই হিরেটা, এটার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। তবে আপনার রসিকতা আমি প্রথমে বুঝতে পারিনি মিস্টার হোমস, কিন্তু কি করে হিরেটা আমার পকেটে এলো তা তো বুঝতে পারছি না। মামলার অর্ধেকটা মাত্র ফয়সালা হয়েছে, পরেরটা না হয় পরেই শুনবেন। তবে আজকের অভিজ্ঞতা লোকের কাছে বলে বেশ আনন্দ পাবেন, তাই না লর্ড? ক্যান্টলমিয়ার লজ্জিত হয়ে বললেন, আপনার অত্যাশ্চর্য কর্মকুশলতার প্রতি আমি যে কটাক্ষ করেছিলাম তা ফিরিয়ে নিচ্ছি মশাই। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ আপনাকে। গল্পটি এখানেই সমাপ্ত হলো। গল্পটি ভালো লাগলে লাইক বাটনটিতে ক্লিক করুন, সাবস্ক্রাইব করুন জয়িশা আহমেদ চ্যানেলটিতে। ধন্যবাদ।